মধ্যপ্রাচ্যের উত্তেজনার কেন্দ্রবিন্দুতে দুই শক্তিশালী দেশ তুরস্ক ও ইসরায়েল। কূটনৈতিক বাকযুদ্ধ, হুমকি, ব্যক্তিগত আক্রমণ সবকিছু মিলিয়ে পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে যেখানে সরাসরি যুদ্ধের আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইপ এরদোয়ান ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কথার লড়াই এর এক পর্যায়ে যেন যুদ্ধ লেগেই যাবে। তুরস্ক একদিকে ন্যাটো সদস্য, অন্যদিকে ইসরায়েল আমেরিকার ঘনিষ্ঠ মিত্র। যুদ্ধ হলে যেন লড়াই হবে সমানে সমান। ইসরায়েল ও তুরস্কের মধ্যে সরাসরি যুদ্ধ হলে বিজয় নিশ্চিত করা কঠিন, তবে ইসরায়েল প্রযুক্তিগত ও পারমাণবিক সক্ষমতায় এগিয়ে। তুরস্কের বিশাল সেনাবাহিনী ও নৌবাহিনী থাকার পরও ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা এবং দূরপাল্লার হামলার সক্ষমতা তাদের সুবিধা দেয়। ভৌগোলিক দূরত্বের কারণে বড় ধরনের স্থল যুদ্ধ অসম্ভব। লড়াই মূলত আকাশ ও সমুদ্রে সীমাবদ্ধ থাকবে। তুরস্ক ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী, বিশাল নৌবাহিনী এবং শক্তিশালী ড্রোন প্রযুক্তি। ইসরায়েলের উন্নতি প্রযুক্তির ফাইটার জেট F-35, শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এবং অঘোষিত পারমাণবিক অস্ত্র। ইসরায়েলের দৃষ্টিকোণে ইসরায়েলের আত্মরক্ষামূলক যুদ্ধে অত্যন্ত দক্ষ এবং চরম পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি থাকে, যা তুরস্কের জন্য বড় বাধা। তুরস্কের দৃষ্টিকোণ থেকে তুরস্ক দীর্ঘমেয়াদী যুদ্ধে তাদের বিশাল জনশক্তি ও সম্পদের জোরে সুবিধা পেতে পারে, যদি বাইরের কোনো শক্তি হস্তক্ষেপ না করে। বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি থেকে দেখলে ইরাক ও সিরিয়ায় অনেক বিদেশি খেলোয়াড় আছেন। তাদের কারণে অনেক বেশি অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাশার আল আসাদের পতনের পর তুরস্কের সেনাবাহিনী তাদের প্রতিবেশী দেশে কী ভূমিকা পালন করবে সেটাও একটা গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন। ইসরায়েলের নাজেল কমিশন সম্প্রতি তাদের মূল্যায়নে বলেছে, তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সংঘাত খুবই বাস্তব। এই প্রতিবেদনের সূত্র ধরেই ইসরায়েলের নেতৃত্বস্থানীয়দের অনেকে তাদের সরকারকে তুরস্কের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের স্বায়ত্তশাসিত এলাকাটি রোজাভা নামেও পরিচিত। আসাদের পতনের পর তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইপ এরদোয়ানের সামনে রোজাভা অঞ্চলটিতে মার্কিন পৃষ্ঠপোষকতা পাওয়া কুর্দিদের বিরুদ্ধে যুদ্ধ করার সুযোগ তৈরি করে দিয়েছে। আসাদের পতনের পর এই কুর্দি যোদ্ধারা তুরস্কের সেনাবাহিনী ও তাদের প্রক্সি সশস্ত্র গোষ্ঠীর হামলার শিকার হচ্ছে। যুক্তরাষ্ট্রের কুর্দি মিত্ররা যদি তুরস্কের শর্ত মেনে না নেয়, তাহলে তাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিচ্ছে এরদোয়ান প্রশাসন। এটা বললে অত্যুক্তি হবে না যে তুরস্কের সম্প্রসারণবাদী আচরণ ন্যাটোর অস্তিত্বের উপর হুমকি তৈরি করেছে। সাম্প্রতিক বছরগুলোই আমরা দেখেছি সিরিয়ায় কয়েকবার তুরস্ক ও যুক্তরাষ্ট্র বিপজ্জনকভাবে সরাসরি সংঘাতের মুখোমুখি হয়েছিল। বাইডেনের আমলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাটের 500 মিটারের মধ্যে তুরস্কের ড্রোন উড়ে এলে মার্কিন সেনারা সেটিকে গুলি করে ভূপাতিত করে। সেটা ছিল তুরস্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রথম সামরিক পদক্ষেপ। এ ঘটনার পর ওয়াশিংটনের একটি থিঙ্ক ট্যাঙ্কে হোয়াইট হাউসকে ন্যাটো থেকে তুরস্কের সদস্যপদ স্থগিত করার কথা গুরুত্বের সঙ্গে ভাবতে পরামর্শ দেয়। ইসরায়েলের নেতানিয়াহু প্রশাসন একটা বিভ্রান্তির মধ্যে রয়েছে। দামেস্কের নতুন ইসলামপন্থী সরকার বলছে তারা ইসরায়েলের সঙ্গে শান্তি চায়। যাই হোক, সেই শান্তির জন্য ইসরায়েলের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতির স্বার্থ বড় মূল্য দিতে হতে পারে। সিরিয়া বিভিন্ন অংশে পশ্চিমাপন্থী উপদলগুলোর প্রতিরোধের শক্তি ভেঙে পড়তে পারে। ইসরায়েলের উত্তর সীমানায় নতুন অটোমান সাম্রাজ্যের প্রভাব প্রতিষ্ঠার ঝুঁকিও আছে। মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এবং ট্রাম্প প্রশাসনও কঠিন বাস্তবতার মুখোমুখি হতে পারে। যুক্তরাষ্ট্রের সর্বাত্মক সমর্থন ছাড়া মার্কিন মিত্র কুর্দি বাহিনীর পক্ষে তুরস্কের সেনাবাহিনী এবং তুর্কি মিত্র সিরিয়ান সশস্ত্র গোষ্ঠীগুলোর আক্রমণে টিকে থাকতে পারবে কি না তা নিয়ে সন্দেহ আছে। ট্রাম্প প্রশাসনকে এটাও বিবেচনা করবে তুরস্কের সশস্ত্র বাহিনী এবং তুরস্কের গোয়েন্দারা ইরাক ও সিরিয়ার মার্কিন সেনাবাহিনী ও তার মিত্রদের সঙ্গে কী ধরনের আচরণ করে। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস আশা করতে পারে এসব আচরণকে ট্রাম্প প্রশাসন আমেরিকার সামরিক বাহিনীকে আবার বহাল করে তোলার দৃষ্টিভঙ্গি থেকে দেখবে। সেটা হলে তুরস্ক যদি মার্কিন মিত্রদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়, তাহলে যুক্তরাষ্ট্র ও পাল্টা ব্যবস্থা নেবে। কিন্তু সমস্যা হচ্ছে, একটা কার্যকর নীতি তৈরির জন্য যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের কয়েক মাস লেগে যেতে পারে।
এই ফাঁকে তুরস্কের সেনাবাহিনী রোজাভাতে সর্বাত্মক আক্রমণ চালিয়ে কুর্দি বাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করতে পারে। এই পরিপ্রেক্ষিতে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের পক্ষে ইসরায়েলের শরণাপন্ন হওয়া ছাড়া দ্বিতীয় বিকল্প নেই। প্রশ্ন হচ্ছে, নেতানিয়াহু প্রশাসন এতে কিভাবে সাড়া দেবে? ইসরায়েল তখন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সকে যথেষ্ট পরিমাণ রাজনৈতিক, সামরিক ও গোয়েন্দা সমর্থন দিতে পারে যাতে তারা ভূমধ্য সাগর পর্যন্ত রোভাজার সীমানা বিস্তৃত করতে সক্ষম হয়। এই ধরনের ব্যবস্থা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস সাদরে গ্রহণ করবে, কেননা সমুদ্রের প্রবেশের সুযোগ ছাড়া কুর্দিদের একটি স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন অধরাই থেকে যাবে। এ ধরনের পদক্ষেপ ইসরায়েলের জন্য অনেক সুযোগ তৈরি করবে, কেননা এতে তুরস্ক ও দামেস্কের মধ্যে ইসরায়েল তার পক্ষের একটি সামরিক অঞ্চল প্রতিষ্ঠা করতে পারবে। কিন্তু এখানে সমস্যাটি হলো, এই ধরনের কোনো পদক্ষেপ ইসরায়েল নিলে তুরস্কের সঙ্গে ইসরায়েলের সরাসরি সংঘাত বেঁধে যাওয়ার ঝুঁকি রয়েছে, আর সে ধরনের কোনো সংঘাত বেঁধে গেলে তাতে ন্যাটোর অস্তিত্বের উপর হুমকি তৈরি করবে। এখানে দুটি দৃশ্যপট বিবেচনা করার আছে। প্রথমে আমরা ধরে নিই ইসরায়েলের দিক থেকে প্রথমে তুরস্কের সেনাবাহিনীর উপর হামলা করা হলো। এক্ষেত্রে তুরস্ক ন্যাটোর আর্টিকেল 5কে পুনর্জীবনের আহ্বান জানাবে। এই আর্টিকেল অনুযায়ী সদস্য কোনো দেশে আক্রমণ হলে ন্যাটোর অন্য সব দেশ সেই দেশটিকে। দ্বিতীয় দৃশ্যপটটাও এমন হতে পারে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর উপর তুরস্ক সরাসরি হামলা করলো। সেক্ষেত্রে ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছে বলবে তুরস্ককে ন্যাটো থেকে যেন বাদ দেওয়া হয়। এই দুটি দৃশ্যপট তুরস্কের জন্য 3টি সমস্যা নিয়ে আসবে। প্রথমত, বেশিরভাগ ন্যাটো সদস্য রাষ্ট্র সম্ভবত সামরিক দিক থেকে শক্তিশালী একটি মিত্রের বিরুদ্ধে সামরিক অভিযানে যোগ দিতে ইচ্ছুক হবে না। এক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম হতে পারে ইসরায়েল কোনো প্ররোচনা ছাড়াই আক্রমণ করে। দ্বিতীয়ত, তুরস্ককে ন্যাটোর সদস্যপদে স্থগিতাদেশ দেওয়ার ক্ষেত্রে সদস্য দেশগুলোর শক্তিশালী সমর্থন থাকবে। তৃতীয়ত, ইসরায়েলের আত্মরক্ষার প্রশ্নে ওয়াশিংটনের শক্তিশালী সমর্থন থাকবে। যদিও মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থাগুলো চায় না তুরস্কের সঙ্গে ইসরায়েল সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ুক। সংঘাত বেঁধে গেলে ইসরায়েলকে বড়ভাবে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। ইসরায়েল আত্মরক্ষামূলক যুদ্ধে অত্যন্ত দক্ষ এবং চরম পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি থাকে, যা তুরস্কের জন্য বড় বাধা। অন্যদিকে তুরস্ক দীর্ঘমেয়াদী যুদ্ধে তাদের বিশাল জনশক্তি ও সম্পদের জোরে সুবিধা পেতে পারে যদি বাইরের কোনো শক্তি যেমন যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ না করে।